আসসালামু আলাইকুম। আজ ১৬ই নভেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ৫৩ বছর পর পাকিস্তানের সঙ্গে অবিশ্বাস্য ঘটনা ঘটল বাংলাদেশের। ২৮ বছরে এই প্রথম কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ। ফারুকীকে বিলম্ব না করে অপসারণের দাবি করলেন চরমোনাই পীর। এবার বিস্তারিত। ৫৩ বছর পর পাকিস্তানের সঙ্গে অবিশ্বাস্য ঘটনা ঘটল বাংলাদেশের। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকেই পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, গত আগস্টে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সময় আশপাশের ঘটা ৩টি ঘটনা এখন যা ঘটছে সেই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য। প্রথমত, হাসিনা দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতায় তার দল ও পরিবারের অবদান থেকে রাজনৈতিক সুবিধা পেয়েছেন, কিন্তু ছাত্রদের বিক্ষোভ যেমন সবাইকে দেখিয়ে দিয়েছে, বিক্ষোভ ও প্রতিবাদকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার কৌশল কোনো কাজই করেনি। দ্বিতীয়ত, নয়াদিল্লির সঙ্গে হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভও ছিল। অনেকে মনে করতেন বাংলাদেশের বিষয়ে ভারত খুব বেশি করে জড়িয়ে পড়ছে এবং হাসিনার প্রতি প্রকাশিত ক্ষোভকে ভারত বিরোধী মনোভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, গত আগস্ট মাসে ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজধানীতে চালু থাকা ভারতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তৃতীয়ত, সংখ্যালঘু নিয়ে বাংলাদেশে সর্বদাই একটি আখ্যান বা বর্ণনা বিরাজমান আছে, আর সেটি ১৯৭১ সালের ঘটনাকে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে নয়, বরং মুসলিম জাতির ট্র্যাজেডি এবং দেশভাগের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়ে থাকে। ঢাকায় হাসিনা পরবর্তী সরকার ব্যবস্থায় ইসলামপন্থী জামায়াতে ইসলামের শক্তিশালী উপস্থিতি রয়েছে, আর এই সব বিষয়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত প্রসারিত করার জন্য পাকিস্তানের পক্ষে আদর্শ পরিস্থিতি গড়ে তুলেছে। শেখ হাসিনার ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরের মাসগুলোতে একাধিক পাকিস্তানি সম্পাদকীয় ও মতামত প্রবন্ধগুলোতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত ইসলামাবাদের বিভিন্ন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার এবং উভয় দেশের সম্পর্কের নতুন পৃষ্ঠা চালু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। এতে করে বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছিল বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চ্যাটার্জি বলেছেন, বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তারা এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারছি না। কলকাতায় পরবর্তী বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জায়গা সংকোচনের জন্য নতুন কোনো পাবলিশার্সকে স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।
বইমেলায় এবারের থিম কান্ট্রি জার্মানি। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পেরু, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া রয়েছে বলে জানা গেছে। আর ভারতীয় রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটও অংশ নেবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শহরটির সল্ট লেকে অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অন্যায় অবিচার মোকাবেলা করা যায়। শুধু তাই নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইতিহাসের গতিপথ পরিবর্তন করা যায়। সেটা আমরা জুলাই-আগস্ট মাসে দেখিয়েছি। রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত ৩ দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনের দেশ বিদেশের ৮০০ প্রতিনিধি অংশগ্রহণ করবে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনো অন্যায় দোষ না করেও এদেশের মানুষ কঠোর শাস্তির মুখোমুখি হয়েছে। অনেক বড় শক্তির মুখোমুখি হওয়াতে আমরা অভ্যস্ত, কিন্তু আমরা এটাও জানি যে যখন আমরা ঐক্যবদ্ধ হই, যখন আমরা এক হয়ে কাজ করি, তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে, যেমনটি আমরা ১০০ দিন আগে বাংলাদেশে করেছি। ডক্টর ইউনূস বলেন, মাত্র ১০০ দিন আগে একটি অনন্য রাজনৈতিক উত্থানের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ। গত ১৬ বছর ধরে চলা একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে ছাত্ররা। আমি এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অতিথিদের একটি সদ্য উদীয়মান দেশে স্বাগত জানাই। জুলাই বিপ্লবে প্রায় ১৫০০ ছাত্র জনতা নিহত হয়েছেন এবং প্রায় ২০,০০০ আহত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের সকলকে শ্রদ্ধা জানাই যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, যারা সারা জীবনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ এবং অনেক শারীরিক সক্ষমতা হারিয়েছে। তাদের প্রতি সমবেদনা জানাই। বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই সময়ে এ ধরনের এই সমাবেশের আয়োজন করার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজকে ধন্যবাদ জানাই। এই সম্মেলন মনের মিলনের চেয়েও বেশি। এর মাধ্যমে অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করা যাবে। সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, ঠিক ১০০ দিন আগে এই শহরে যা ঘটে গেছে তা আপনারা নিজ চোখে দেখে যান। জুলাই বিপ্লবের সময় তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করে রঙিন চিত্রে আঁকা রাস্তার দেয়ালগুলো দেখুন। দেখতে পারবেন কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্ম কি চায়, তাদের অভিব্যক্তি দেখে যে কেউ অবাক না হয়ে পারবেন না। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, এই বিপ্লবের কোনো ডিজাইন ছিল না, কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কোনো সংস্থা এটিকে অর্থায়ন করেনি। তরুণরা তাদের নিজের শক্তিতে করেছে। CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখেন। সম্মেলনে ৭৭টি সেশনে গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার ৮ শতাধিক ব্যক্তি অংশ নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। অবশেষে আহত সেই শিশু আস্তে আস্তে চোখ খুলে হাত পা নাড়তে শুরু করেছে। শনিবার শিশু মুসার অলৌকিকভাবে ফিরে আসার গল্পের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মাহমুদ ইয়ামিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ২.৫ মাস ধরে ঢাকা মেডিকেল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে গত ২২ অক্টোবর শিশু মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরে গিয়ে শুরুতেই করোনা পজিটিভ ধরা পড়েছিল, যা শুনে রীতিমতো কান্না চলে আসছিল আমার। পরে করোনা থেকে কিছুটা সুস্থ হয়ে পুরোদমে চিকিৎসা শুরু হয় এবং এখন আগের চেয়ে উন্নত। তিনি বলেন, আজকে সকালের আপডেট হলো মুসা হাত পা নাড়ছে, চোখ খুলছে, বসতে পারছে। এটা আমাদের কাছে অবিশ্বাস্য লাগছে। মুসাকে সিঙ্গাপুরে পাঠানোর পেছনে দৌড়ঝাঁপ করার সৌভাগ্য হয়েছিল আমার। এখন আমার চোখে মুখে কি পরিমাণ আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো না। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির এই সদস্য আরও বলেন, মুসা ২৪-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে ছোট যোদ্ধা। এক বুলেট তার দাদির পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে মুসার মাথায় লাগছিল। দাদি স্পট ডেড হলেও এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে আছে মুসা।
এখনও তার বেঁচে থাকাটা এক অলৌকিক ঘটনা। মুসাকে কেন সৃষ্টিকর্তা এখনও বাঁচিয়ে রাখছেন তা একমাত্র তিনিই ভালো জানেন। কোনোভাবেই যেন তার চিকিৎসা ব্যাহত না হয় সেদিকে সরকার সর্বোচ্চ নজর রাখছে। আমরা চাই তার মতো আহত হয়ে চিকিৎসাধীন সব মুসারাই সুস্থ হয়ে ফিরে আসুক। চিকিৎসায় খরচ প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রথম ধাপে অন্যান্য আনুষঙ্গিক খরচ ছাড়া মুসার জন্য এককালীন 1,75,00,000 টাকা পাঠিয়েছে। দ্বিতীয় ধাপে আরও 1 কোটি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা চলছে আহত আরও 3 জনের। বাংলাদেশে চিকিৎসাধীন আরও 10 থেকে 12 জনের বিদেশে নেয়ার প্রক্রিয়া চলছে। মুস্তাফিজুর রহমান ও নিশামণি দম্পতির একমাত্র সন্তান মুসা। গত 19 জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকার বাসার নিচে গুলিবিদ্ধ হয় মুসা ও তার দাদি মায়া ইসলাম। তিনি মুসাকে আইসক্রিম কিনে দিতে তাকে সঙ্গে নিয়ে বাসার নিচে নেমেছিলেন। তখন দুজনেই গুলিবিদ্ধ হন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। শনিবার পুরানা পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। গত 15 বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সব স্তরে যেভাবে দলীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি। তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে 100 দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়, বরং দুর্বলতা স্পষ্ট। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতের অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সব তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো কাউকে কেন কোন বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে, আপনাদের বিবেচনা বোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো, যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সঙ্গে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসেবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন। তিনি বলেন, বিশেষ করে নতুন নিয়োগ পাওয়া চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি, বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তার দেশবাসী প্রত্যাশা করে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সারাদিন নানা ধরনের কর্মব্যস্ততার মধ্যে আমরা ডুবে থাকি। এই কর্মব্যস্ততার ফাঁকে সকালে হোক, দুপুরে হোক, অথবা সন্ধ্যায় অথবা রাতে যে কোনো একটি সময়ে আপনি নিজের জন্য বরাদ্দ রাখুন। কেন বরাদ্দ রাখবেন? এই বরাদ্দ রাখার কারণ হচ্ছে আপনি আত্মসমালোচনা করবেন। আজকে আপনি যে কাজগুলো করেছেন, আগামীকাল সেই কাজগুলো যেন আরও উত্তম হয়, সেই জন্যে আপনার বরাদ্দকৃত ওই সময়ে আপনি যদি ভাবেন, আপনি যদি নিজেকে সংশোধন করবার চেষ্টা করেন, অথবা আপনি যদি চিন্তা করেন নিজেকে নিয়ে, তাহলে অবশ্যই অগ্রগতি এবং উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ আপনি এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে এসব কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে, তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়।
কাতার শনিবার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা 1 বছরের বেশি সময় ধরে চলতে থাকলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেন, উভয় পক্ষ তাদের ইচ্ছা পোষণ করলে কাতার এই প্রচেষ্টায় আবার যুক্ত হবে। শুক্রবার হামাসের এই ঘোষণার পরও ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে। গাজার বাসিন্দা মোহাম্মদ বারাকা বলেন, শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি। তখন আমার এবং আমার সন্তানদের উপর কাঁচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে। তিনি বলেন, ওই হামলায় 3 জন শহীদ ও 15 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ করুন, কারণ নিরপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে, যাদের এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।